আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের ইংলিশ গ্রামার ক্লাসে। আমি ফাতিমা ফারহানা প্রভা আছি আপনাদের সাথে এবং আমরা একত্রে অনেকগুলো লেকচারে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করেছি, যেসব গ্রামার টপিক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের প্রস্তুতি সম্পূর্ণ করতে আমরা 3টি ক্লাস ধরে বিগত বছরে যেসব প্রশ্ন এসেছে সেগুলো সলভ করছি। তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটা হচ্ছে এটারই দ্বিতীয় ক্লাস। তাহলে আমরা কি করব, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের পার্ট 2 হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো এর আগের পার্টে আমরা পড়েছিলাম পার্ট অফ স্পিচ, আর্টিকেল, ন্যারেশন, ভয়েস চেঞ্জ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক। আমরা আজকের ক্লাসে পড়ব টেন্স নিয়ে, রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে, কন্ডিশনালস নিয়ে, কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে এবং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস নিয়ে। তাহলে বুঝতেই পারছেন যে এই যে টপিকগুলো, এগুলো কিন্তু বহুবার পরীক্ষায় আসে, প্রত্যেকটা পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। তাই আমাদের দরকার খুব ভালো করে শিখে নেওয়া যে কী ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং আমাদের যে জানার দক্ষতাটা আছে সেটার সাথে পরীক্ষা দেওয়ার দক্ষতাটার কতটুকু মিল রয়েছে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের আলোচনা। প্রথম যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে টেন্স নিয়ে। তাহলে আমাদেরকে যে প্রথম প্রশ্নটা দিয়েছে টেন্স নিয়ে, সেটা কি? আই ড্যাশ ওয়ার্কিং ফর 2 hours। তাহলে এটা 26 এবং 28 BCS এ এসেছিল। তো আমাদেরকে এই পুরো সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে সঠিক টেন্সে। তো যেহেতু আমাদেরকে ফর 2 hours দিয়েছে এবং তার আগে ওয়ার্কিং দিয়েছে, আমাদের কি মনে হচ্ছে এটা একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতে পারে। তাহলে আমরা যদি অপশনগুলো দেখি, অপশন এ হচ্ছে হ্যাড, অপশন বি হচ্ছে হ্যাড বিন, অপশন সি হচ্ছে এম এবং অপশন ডি হচ্ছে হ্যাভ বিন। তাহলে আই হ্যাড ওয়ার্কিং ফর 2 hours হবে, আই হ্যাড বিন ওয়ার্কিং ফর 2 hours হবে, আই এম ওয়ার্কিং ফর 2 hours হবে, নাকি আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 hours হবে? এটা হবে যে আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 hours, অপশন ডি। কেন এটা আই হ্যাভ বিন হলো, হ্যাড বিনও তো শুনতে কারেক্ট লাগছে? এটার কারণ হচ্ছে আমরা যখন অতীতের থেকে কোনো ঘটনা বোঝাই সেখানে আমরা আসলে সিন্স ব্যবহার করি, ফরটা কম ব্যবহার করি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কিন্তু ফর এর সাথে টাইম এটা বেশি ব্যবহার করে থাকি। এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে which sentence is past indefinite tense? প্রশ্নটা এসেছিল ট্রাস্ট ব্যাংকে 2012 সালের পরীক্ষাতে। প্রথম অপশনটা কি? তমাল হ্যাজ প্লেড ফুটবল। দ্বিতীয় অপশনটা সালাম হ্যাড আ হাউস। তৃতীয় অপশনটা বয়েজ ওয়্যার প্লেয়িং এবং চতুর্থ অপশন হচ্ছে ইট হ্যাজ রেইনড। তাহলে এই যে তমাল হ্যাজ প্লেড ফুটবল, এখানে এইচটা হবে ছোট হাতের, এবং ইট হ্যাজ রেইনড, এই দুটো কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এগুলোর একটাও পাস্ট ইনডিফিনিট টেন্স না। আর বয়েজ ওয়্যার প্লেয়িং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাও কিন্তু পাস্ট ইনডিফিনিট না। এখানে শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সালাম হ্যাড আ হাউস। তাহলে উত্তরটা কি হবে? সালাম হ্যাড এ হাউস, এটা হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে যদি চলে যাই, অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো। 26th BCS এই প্রশ্নটা এসেছিল। অপশনগুলো কি? এ শাইনস, বি শাইনিং, সি ওয়াজ শাইনিং, ডি হ্যাজ শাইনড। তাহলে অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো, এইটার উত্তরটা হবে, তখন কিন্তু সূর্যটা খুব তাপ দিচ্ছিল, তাই না? অ্যাজ দ্য সান শাইনস হবে না, শাইনিংও হবে না, হ্যাজ শাইনডও হবে না। এটার উত্তরটা হবে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং। যেহেতু সূর্যটা তাপ দিচ্ছিল, এই কারণে আমরা বের হয়েছি। তাহলে তার পরেরটা কি? প্রশ্নটা হচ্ছে হি ড্যাশ দ্য বুক বিফোর হি রিটায়ার্ড। তাহলে এটা 25th BCS এ এসেছিল পরীক্ষাটাতে। যদি আমরা অপশনগুলো দেখি, অপশন এ রাইটস, অপশন বি রোট, অপশন সি রাইটিং এবং অপশন ডি হ্যাড রিটেন। তাহলে হি ড্যাশ দ্য বুক বিফোর হি রিটায়ার্ড, তাহলে এখানে বিফোর আছে, মনে আছে আমরা যে বিফোর আফটারের রুলটা অনেকবার পড়েছি। তাহলে বিফোরের পরে কি আছে? পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এবং আমরা জানি যে বিফোর শব্দের অর্থ যেহেতু আগে, বিফোরের আগে আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে বসাতে হয়। তাহলে রাইট ভার্বটা পাস্ট পারফেক্ট টেন্সে কোনটা হবে বলুন তো? এটা হবে হ্যাড রিটেন। তাহলে উত্তরটা হবে হ্যাড রিটেন। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড, অপশন ডিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তারপরে যদি আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে, শি টোল্ড মি হিজ নেম আফটার হি। তাহলে এখানে কিন্তু আগেরটাতে কি ছিল? বিফোরের রুলটা, এখানে আফটার আছে এবং আফটারের শুরুতে কি আছে? পাস্ট ইনডিফিনিট, টোল্ড মি, তাহলে এখানে পাস্ট ইনডিফিনিট আছে। 25th BCS এ আসা এই প্রশ্নটার অপশনস ছিল এ লিভ, বি লেফট,
সি হ্যাড লেফট এবং ডি হ্যাভ লেফট। তাহলে আমরা জানি যে বিফোরের আগে আর আফটারের পরে আমরা সবসময় পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। তাহলে এখানে কি হবে, শি টোল্ড মি হিজ নেম আফটার হি হ্যাড লেফট, তাই না? অপশন সিটা হবে এখানে কারেক্ট আনসার। শি টোল্ড মি হিজ নেম আফটার হি হ্যাড লেফট, কারণ হ্যাড লেফট হচ্ছে এখানে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা যদি পরবর্তী প্রশ্নটাতে চলে আসি, এখানে আমাদেরকে বলেছে দ্য লাইট ওয়েন্ট আউট ওয়াইল আই। তাহলে আমরা জানি ওয়াইলের পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং এটা এসেছিল কোথায়, অগ্রণী ব্যাংকে 2012 সালে। তো অপশনগুলো যদি আমরা দেখি, অ্যাম রিডিং, হ্যাভ রেড, ওয়াজ রিডিং নাকি হ্যাড রেড। তাহলে আমরা জানি যে দ্য লাইট ওয়েন্ট আউট ওয়াইলের পরে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, যেটা হচ্ছে ওয়াজ রিডিং। তাহলে সঠিক উত্তর কি হবে, দ্য লাইট ওয়েন্ট আউট ওয়াইল আই ওয়াজ রিডিং। তাহলে সি নাম্বার অপশনটাই হচ্ছে কারেক্ট আনসার। এখন যদি আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, এখানে আছে দ্য এক্সামিনেশন ড্যাশ বিফোর আই রিচ দ্য হল। তো এটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে 2012 সালের এক্সামে এসেছিল। তো এক্সামিনেশন ড্যাশ বিফোর আই, তাহলে আবার বিফোর আছে, বিফোরের আগে কি বসবে, পাস্ট পারফেক্ট টেন্স। এটা কিন্তু আমরা আগেও বলেছি। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হলে আমরা যদি অপশনগুলো দেখি তাহলে এই উত্তরটা জানতে পারবো। অপশন এ স্টার্টেড, অপশন বি হ্যাড স্টার্টেড, অপশন সি স্টার্টিং এবং অপশন ডি হ্যাভ স্টার্টেড। তাহলে এখানে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্সে অপশন বি হবে সঠিক উত্তর, যে দ্য এক্সামিনেশন হ্যাড স্টার্টেড বিফোর আই রিচ দ্য হল। আমি যখন বিভিন্ন ক্লাসে বিভিন্ন লেকচারে বিফোর আফটারের রুলটা পড়িয়েছি, বারবার করে কিন্তু বলেছি যে এই রুলটা পরীক্ষায় আসবেই। দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু কোয়েশ্চেন সলভ করছি, অলরেডি আমরা টেন্সে 3টা প্রশ্ন পেয়েছি যেটা বিফোর আফটারের রুল থেকে এসেছে। যদি আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি, এখানে বলেছে আই ড্যাশ গন টু হসপিটাল লাস্ট সানডে। এটা ট্রাস্ট ব্যাংকে 2012 সালের পরীক্ষাতে এসেছিল। তাহলে এখানে অপশনগুলো কি, অপশন এ হ্যাভ, অপশন বি মাস্ট, অপশন সি হ্যাজ এবং অপশন ডি হ্যাড। তাহলে এখানে যেহেতু লাস্ট সানডে আছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা লাস্ট প্লাস টাইম, তার মানে পাস্ট টেন্সে উত্তরটা হবে। এবং অলরেডি যেহেতু গন আছে, তার মানে V3 আছে, এখানে হ্যাভ ভার্বটার পাস্ট ফর্মটা হবে আমাদের অক্সিলারি ভার্ব। তাহলে উত্তর হবে হ্যাড, আই হ্যাড গন টু হসপিটাল লাস্ট সানডে। এবং এই পুরোটা মিলে আমাদের টেন্সটা হলো কি পাস্ট পারফেক্ট টেন্স। তো আমরা যদি প্রত্যেকটা টেন্সের গঠন ভালো করে শিখে নিই এবং প্রত্যেকটা টেন্সের যেভাবে সেন্টেন্সগুলো তৈরি হয় সেটা একবার করে শিখি, তাহলে কিন্তু আমাদের আর কনফিউশন হবে না, আমরা সহজেই উত্তর করতে পারবো টেন্স থেকে যে কোনো প্রশ্ন আসলে। এখন আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। জুলিয়া হ্যাজ বিন ইল ড্যাশ 3 মান্থস। তাহলে জুলিয়া 3 মাস ধরে অসুস্থ, এটা আমাদেরকে লিখতে হবে। তাহলে এটা 28th BCS এ প্রশ্নে এসেছিল, অর্থাৎ 28তম BCS এ। অপশন এ কি সিন্স, অপশন বি হচ্ছে ইন, অপশন সি হচ্ছে ফর এবং অপশন ডি হচ্ছে বাই। তো এখানে সিন্স বা ফর বসবে। সিন্স কখন বসে, ফর কখন বসে, এটা কিন্তু আমরা প্রিপোজিশনাল ক্লাসে পড়েছি, এটা আমরা রাইট ফর্মস বা আমরা টেন্সের ক্লাসেও পড়েছি। যখন আমরা একটা নির্দিষ্ট সময় উল্লেখ করে দিই তখন বসে সিন্স, এবং নির্দিষ্ট সময় না উল্লেখ করলে বসে ফর। তো যেহেতু এখানে 3 মান্থস বলেছে, জানুয়ারি ফেব্রুয়ারি বা কোনো তারিখ দিন কিছু নির্দিষ্ট করা নেই, এখানে বসবে কি ফর। তাহলে জুলিয়া হ্যাজ বিন ইল ফর 3 মান্থ হবে কারেক্ট আনসার। এখন যদি আমরা পরবর্তী প্রশ্নটাতে চলে আসি, অ্যান ইন্টেন্সিভ সার্চ ওয়াজ কন্ডাক্টেড বাই দ্য ডিটেকটিভস টু লোকেট দোজ ক্রিমিনালস হু। তাহলে এটা 20th BCS এর প্রশ্নটা এসেছিল, যেখানে অপশনগুলো ছিল অপশন এ হ্যাভ হ্যাড এসকেপড, অপশন বি হ্যাড এসকেপড, অপশন সি আর এসকেপিং এবং অপশন ডি হ্যাভ বিন এসকেপিং। তাহলে একটা সার্চ পার্টি কন্ডাক্ট করা হচ্ছিল বা চালানো হচ্ছিল কাদের জন্য, যেসব ক্রিমিনালরা পালিয়ে গিয়েছিল তাদের জন্য। তাহলে এটা কি অলরেডি কিন্তু তারা পালিয়ে গিয়েছিল, এই কারণে এখানে পাস্ট পারফেক্ট টেন্সে একটা সেন্টেন্স বসবে। তাহলে এই যে অপশনগুলো আছে এগুলোর মধ্যে পাস্ট পারফেক্ট টেন্সে কোনটা আছে, সেটা হচ্ছে হ্যাড এসকেপড। হ্যাড প্লাস ভার্বের V3, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 দিয়ে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স লিখে থাকি। তাহলে উত্তরটা কি হবে, অপশন বি হ্যাড এসকেপড। এখন আমরা চলে আসি রাইট ফর্মস অফ ভার্বের কোয়েশ্চেন সলভিং এ।
রাইট ফর্মস অফ ভার্ব খুবই ইম্পর্টেন্ট এবং এটার প্রশ্নগুলো একটু মনোযোগ দিয়ে দেখে নিন। এটার প্রথম যে প্রশ্নটা আমরা সলভ করব সেটা হচ্ছে উই উডেন্ট মাইন্ড ড্যাশ। এই প্রশ্নটা এসেছিল বাংলাদেশ ব্যাংকে 2013 সালের পরীক্ষাতে। তো এই কোয়েশ্চেনটা যদি আপনি একটু খেয়াল করেন, এখানে মাইন্ড শব্দটা আছে। তো আমরা বলেছিলাম সেন্টেন্সে যদি মাইন্ড ওয়ার্ড উইদাউট পাস্ট থাকে, তাই না, এরকম অনেকগুলো শব্দ আমরা পড়েছিলাম রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসটাতে, থাকলে কি হবে, যে ভার্বটা থাকবে সেটার প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করব, তাহলে V1 প্লাস আইএনজি হবে। তো আমরা যদি অপশনগুলো দেখি, অপশন এ ওয়েটেড, অপশন বি ওয়েট, অপশন সি টু ওয়েট এবং অপশন ডি ওয়েটিং। তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে কোনটাতে, অপশন ডি ওয়েটিং এ, এবং এটাই হবে কি কারেক্ট আনসার। তাহলে মাইন্ড আছে যেহেতু, এ কারণে আমরা ভার্বটার সাথে আইএনজি যোগ করে ওয়েটিং লিখেছি। তারপরে যে কোয়েশ্চেনটা সেটাতে বলেছে উই ওয়াচড দ্য বোট ড্যাশ ডাউন দ্য রিভার। এটা 29th BCS এ আসা একটা প্রশ্ন এবং এটা মানে হচ্ছে আমরা নৌকাটাকে নদীতে একটা কিছু করতে দেখলাম। তাহলে কি করতে দেখলাম, অপশন এ ফ্লোট, অপশন বি ফ্লোটিং, অপশন সি ওয়াজ ফ্লোটিং এবং অপশন ডি হ্যাড ফ্লোটেড। তাহলে এখানে আমরা বলেছিলাম যে যখন আমরা সেন্টেন্সে দুটো ভার্ব পাবো, এই দুটো ভার্বের একটা ভার্বকে আমরা টু যোগ করে অথবা পার্টিসিপল করে অথবা আইএনজি যোগ করে আমরা সেটাকে নন ফিনিট ভার্ব করে দিব। তাহলে কি হবে, সেই ভার্বটাকে আমরা চেঞ্জ করে দিব। তাহলে এখানে উই ওয়াচ দ্য বোট ফ্লোটিং ডাউন দ্য রিভার হবে। তাহলে আমরা নৌকাটাকে কি দেখেছিলাম, যে নৌকাটা ফ্লোটিং ডাউন অর্থাৎ ভাসছিল, এরকম একটা অবস্থায়, ভাসমান অবস্থায় আমরা নদীতে দেখেছিলাম। এখন আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং। সে আমাকে অ্যাডভাইস করেছিল কি করতে, স্মোকিংকে কিছু একটা করতে। অপশনগুলো দেখলে বোঝা যাবে। 25th BCS এ আসা এই প্রশ্নটার অপশনগুলো ছিল অপশন এ গিভিং আপ, অপশন বি টু গিভ আপ, অপশন সি ইন গিভিং আপ এবং অপশন ডি ফ্রম গিভিং আপ। তাহলে হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং। তাহলে এখানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমরা সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারি, টু গিভ আপ স্মোকিং। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে কিভাবে এটা টু গিভ আপ হলো, কারণ সে আমাকে পরামর্শ দিয়েছে কোনো কিছু করার, এই কারণে আমরা টু দিয়ে কাজটা করছি। তো আমরা কিন্তু এটাও, এই রুলটাও রাইট ফর্মস অফ ভার্বে শিখেছিলাম, তাই এগুলোও যে আমরা পড়েছি, আপনার যদি মনে না থাকে আপনি আরেকবার ক্লাসটা করে ফেলতে পারেন, তাহলে আরও সহজে বুঝতে পারবেন। এখন আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। রিশান ওয়ার্কস অ্যাজ ইফ হি ড্যাশ লেম। তাহলে এটা 25th BCS এই কোয়েশ্চেনটা এসেছিল। তাহলে অ্যাজ ইফ আছে, তাহলে এরপরে আমরা অপশনগুলো যদি দেখি, অপশন এ ইজ, অপশন বি হ্যাড বিন, অপশন সি হ্যাজ এবং অপশন ডি ওয়্যার। তো আমরা জানি অ্যাজ ইফের পরে যদি বি ভার্ব থাকে সেটা সবসময় ওয়্যার হয়ে যায়। তাহলে এটা কি হবে, রিশান ওয়ার্কস অ্যাজ ইফ হি ওয়্যার লেম। তাহলে অ্যাজ ইফের পরে বি ভার্ব হয়, এই কারণে এখানে ওয়্যার বসলো। আমরা কি বুঝতে পেরেছি? তো বুঝে থাকলে চলুন পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটাতে বলেছে ইট ওয়াজ নট লং সিন্স আই ড্যাশ হার লাস্ট। এটা এক্সিম ব্যাংকে 2016 সালে এই প্রশ্নটা এসেছিল। তাহলে এটার অপশনগুলো কি, সি, অপশন বি স, অপশন সি হ্যাড সিন এবং অপশন ডি হ্যাভ সিন। তাহলে ইট ওয়াজ নট লং সিন্স, তাহলে ইট ওয়াজ নট যেহেতু প্রথমে যেহেতু পাস্ট টেন্স আছে, আমরা পরের অংশে কি বসাবো, সিন্সের পরের অংশে পাস্ট পার্টিসিপল বসাবো। হ্যাড সিন হবে আমাদের সঠিক উত্তর, হ্যাড সিন হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে কি হবে, ইট ওয়াজ নট লং সিন্স আই হ্যাড সিন হার লাস্ট। আর যদি আমরা এটাকে প্রথমে সিন্সের আগে প্রেজেন্ট টেন্স থাকতো তখন কি হতো, ইট ইজ নট লং সিন্স আই স হার লাস্ট হতো। অর্থাৎ প্রথমে যদি প্রেজেন্ট থাকে পরে আমরা বসাবো পাস্ট ইনডিফিনিট, আর প্রথমেই যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে আমরা পরে কি বসাবো, পাস্ট পারফেক্ট আমরা পরে বসাবো। তাহলে আমি আশা করি এই রুলটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই। আই উইশ আই ড্যাশ ইউ 10 years earlier। ইসলামী ব্যাংক লিমিটেড 2018 সালের পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল। তো এটার অপশনগুলো কি ছিল, অপশন এ মেট, অপশন বি হ্যাভ মেট, অপশন সি হ্যাড মেট এবং অপশন ডি উড হ্যাভ মেট। তো উইশের পরে আমরা কি বলেছি, আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। তাই এখানে হবে আই উইশ আই মেট ইউ 10 years earlier। তাহলে আমার আশা, আমি যদি তোমাকে 10 বছর আগেই পরিচিত হতাম, চিনতাম, বা তোমার সাথে আমার 10 বছর আগেই দেখা হতো, এরকম একটা অর্থ এখানে প্রকাশ করা হচ্ছে। তো এরপর আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। উই ওয়েটেড আনটিল দ্য প্লেন ড্যাশ। এটা 23rd BCS এ আসা একটা প্রশ্ন ছিল এবং অপশনগুলো ছিল অপশন এ ডিড টেক অফ, অপশন বি টুক অফ, অপশন সি হ্যাড টেকেন অফ এবং অপশন ডি হ্যাড নট টেকেন অফ। এখানে হবে উই ওয়েটেড আনটিল দ্য প্লেন
টুক অফ, অপশন বিটাই হচ্ছে এখানে সঠিক উত্তর হবে, কারণ আমরা অপেক্ষা করছিলাম যতক্ষণ পর্যন্ত প্লেনটা ছেড়ে না যাচ্ছিল, তাহলে উই ওয়েটেড আনটিল দ্য প্লেন টুক অফ। এখন যদি আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, ইট ড্যাশ রেইনিং সিন্স মানডে। অগ্রণী ব্যাংক 2010 সালে এই প্রশ্নটা এসেছিল। অপশনগুলো কি? অপশন এ ওয়াজ, অপশন বি হ্যাজ বিন, অপশন সি ওয়ার এবং অপশন ডি হ্যাভ বিন। তাহলে ইট ড্যাশ রেইনিং সিন্স মানডে এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। অন্যদিকে যেহেতু ইট আছে তাই ভার্বের সাথে বসবে অক্সিলারি ভার্ব হ্যাজ বিন, তাহলে উত্তরটা হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। উত্তরটা হ্যাজ বিন বসাতে হবে। এখন যদি আমরা পরবর্তী প্রশ্ন দেখি, আই ড্যাশ টু দ্য হসপিটাল লাস্ট স্যাটারডে, এটা ট্রাস্ট ব্যাংকে 2012 সালে এসেছিল। অপশন কি? হ্যাভ টু গো, অপশন বি হ্যাড টু গো, অপশন সি হ্যাড ওয়েন্ট এবং অপশন ডি হ্যাড গো। তাহলে এটা হবে আই হ্যাড টু গো, অপশন বি। কেন? কারণ লাস্ট স্যাটারডেতে তার যেতে হয়েছিল, লাস্ট স্যাটারডে দেখে এখানে হ্যাড টু গো হবে, নেক্সট স্যাটারডে হলে হ্যাভ টু গো হতে পারত। তাহলে আই হ্যাড টু গো টু দ্য হসপিটাল লাস্ট স্যাটারডে। এরপর যদি আমরা দেখি, মিসেস সেলিনা ড্যাশ রাদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট। তাহলে সেলিনা মিস বা সেলিনা তিনি চাননি যে তার টাকাটা তিনি স্টক মার্কেটে ইনভেস্ট করবেন। তাহলে অগ্রণী ব্যাংক 2013 সালে এই প্রশ্নটা এসেছিল। এটার অপশনগুলো কি? এ অট, বি কুড, সি উড এবং ডি মাস্ট। তাহলে অট, কুড, উড, মাস্ট কোনটা এখানে বসবে? আমরা জানি রাদারের আগে বসে উড, তাহলে মিসেস সেলিনা উড রাদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট হবে। তারপরে প্রশ্নটা হচ্ছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম। তাহলে এটা এসেছিল পূবালী ব্যাংক 2013 সালের পরীক্ষাতে। তো আমরা পড়েছিলাম যে ইজ এবং ওয়ান অফ দ্য থাকলে আমাদের যে ভার্বটা সেটা হয় সিঙ্গুলার। তো যদি আমরা দেখি, অপশন এ গেট, অপশন বি গেটস, অপশন সি আর গেটিং এবং অপশন ডি হ্যাভ গট। এটা হবে ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্ক এভরি টাইম। তাহলে ইচ এভরি থাকলে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ওয়ান অফ দ্য থাকলে হয় সিঙ্গুলার নাম্বার। তাহলে এই কারণে এখানে বসলো কি? গেটস। তো এরকমই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসছে, যেগুলো আমরা উদাহরণে দেখেছি বা আমাদের রুলগুলোতে শিখেছি। তাই আমি আশা করি এই প্রশ্নগুলো সলভ করতে গিয়ে আপনার মনেও কিছুটা কনফিডেন্সের সঞ্চার হচ্ছে। তো এখন চলুন আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। এটা 23rd BCS এর একটা কোয়েশ্চেন। এখানে কোন প্রোনাউনটা বসবে সেটা আমরা বসাবো। অপশন এ হিজ, অপশন বি হার, অপশন সি ওয়ান্স এবং অপশন ডি দা। তো আমরা জানি যখন একটা সেন্টেন্সে ওয়ান থাকে সেটার প্রোনাউনও সবসময় বসবে ওয়ান। তাহলে এখানে কি হবে? ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি। এখানে হিজ, হার, দা হবে না। এবং এটা আমরা ক্লাস করার সময় বলেছিলাম যে জেন্ডার কে মেনশন করে অ্যাভয়েড করার জন্য অনেক সময় আমরা ওয়ান্স লিখে থাকি, হি অর শি না লিখে আমরা ওয়ান লিখে থাকি, যেটা দিয়ে যে কাউকে বোঝায়। এখন আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নান। এটা বাংলাদেশ ব্যাংকের 2006 সালের পরীক্ষাতে এসেছিল। অপশনগুলো কি? এ ওয়েটস, অপশন বি ওয়েট, অপশন সি ওয়েটিং এবং অপশন ডি ওয়েটেড। এটা সঠিক উত্তরটা হচ্ছে ওয়েটস ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান হচ্ছে এটার সঠিক উত্তর হবে। এখন আমরা চলে আসি আমাদের পরবর্তী প্রশ্নে। প্রশ্নটা হচ্ছে নিদার অফ দ্য টু মেন ওয়ান্স ড্যাশ সান এডুকেটেড। তাহলে যদিও আমরা এখানে ওয়ান্স দিয়েছি, কিন্তু এই যে এখানে যে প্রোনাউনটা বসবে এটা বসবে প্লুরাল। তো যদি আমরা দেখি যে এই প্রশ্নটা এসেছিল সোনালী ব্যাংক লিমিটেডে 2014 সালে এবং এটার অপশনগুলো ছিল এ দেয়ার, বি হিজ, সি দেম এবং ডি ইটস। তাহলে এখানে যে প্রোনাউনটা বসবে সেটা হবে প্লুরাল এবং সঠিক প্রোনাউন কোনটা হবে? দেয়ার। নিদার অফ দ্য টু মেন ওয়ান্স দেয়ার সান এডুকেটেড। পরবর্তী প্রশ্ন যদি চলে যাই, দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল আ গ্রেট ফেভারিট। তাহলে যেহেতু আমরা এখানে স্টিল বলছি, এখান থেকেই কিন্তু বোঝা যায় যে এখানে একটা প্রেজেন্ট বসবে, তাই না? এখন পর্যন্ত, স্টিল মানেই এখন পর্যন্ত। এই প্রশ্নটা এসেছিল 26তম BCS পরীক্ষাতে। অপশন এ হচ্ছে হ্যাজ, অপশন বি হচ্ছে আর, অপশন সি হচ্ছে ইজ এবং অপশন ডি হচ্ছে ওয়্যার। তাহলে দ্য অ্যারাবিয়ান নাইটস হচ্ছে একসাথে আরব্য রজনীর গল্পগুলোর নাম এবং এই কারণে এখানে কি হবে? দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল আ গ্রেট ফেভারিট। তাহলে এখানে ইজ হবে, কারণ এই অ্যারাবিয়ান নাইটস দিয়ে আরব্য রজনীর সকল গল্পকে একসাথে বোঝানো হচ্ছে, এই কারণে এই সিঙ্গুলার ভার্বটা এখানে বসবে। তো আমরা যদি পরবর্তী প্রশ্নটা দেখি, আই উইশ আই ড্যাশ আ লয়ার। এটা NSI এক্সামে এসেছিল। তো অপশনগুলো কি? ওয়াজ, ওয়্যার, অ্যাম এবং
নান। তাহলে এখানে যেহেতু আমরা একটা পাস্ট সাবজাংটিভ মুড অর্থাৎ উইশ দিয়ে একটা আমাদের অসম্ভব ইচ্ছা বোঝাচ্ছি, এই কারণে এটা কি হবে, আই উইশ আই ওয়ার আ লয়ার। তো এখানে যদি আমরা ওয়াজ দিই সেটাও কিন্তু কারেক্ট হবে। অনেকগুলো প্রশ্নের উত্তরে ওয়াজও দেওয়া ছিল, কিন্তু আমরা ওয়ারও এখানে দিতে পারবো। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। হি ইনসিস্টেড ড্যাশ দেয়ার, এটা 36 BCS এর একটা প্রশ্ন ছিল। অপশন এ হচ্ছে অন মাই গোয়িং, অপশন বি ইজ টু গো, অপশন সি ওভার গোয়িং এবং অপশন ডি টু গো। তাহলে হি ইনসিস্টেড ড্যাশ দেয়ার, এটার উত্তর হবে হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। তাহলে সে আমার সেখানে যাওয়ার উপরে জোর দিচ্ছিল বা ইনসিস্ট করছিল। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার। পরবর্তী প্রশ্নে যদি চলে আসি, প্রশ্নটা হচ্ছে দ্য প্রাইসেস অফ রাইস আর ড্যাশ, এটা 28 BCS এর একটা প্রশ্ন ছিল। অপশনগুলো কি, অপশন এ হচ্ছে রেইজিং, অপশন বি হচ্ছে রাইজেন, অপশন সি হচ্ছে রাইজিং অথবা অপশন ডি হচ্ছে রেইজড। তাহলে এটা হবে দ্য প্রাইসেস অফ রাইস আর রাইজিং অর্থাৎ বাড়ছে। এখানে হবে যেহেতু আর আছে, এখানে কি হবে, বাড়ছে। দ্য প্রাইসেস অফ রাইস আর রাইজিং। পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা। দ্য ম্যান ইজ ট্রাইং টু ড্যাশ ওয়েট, এটা সোনালী ব্যাংকে 2014 সালে এসেছিল। অপশন এ হচ্ছে লুজ, অপশন বি হচ্ছে লুজ, অপশন সি হচ্ছে লস এবং অপশন ডি হচ্ছে লস্ট। তাহলে এটার উত্তর হবে লুজ। তাহলে এই যে লুজ, এটার মানে হচ্ছে ঢিলা বোঝায়, এই লুজ মানে কমানো বা হারানো বোঝায়, লস মানে ক্ষতি বোঝায় এবং লস্ট মানে হচ্ছে হারিয়ে গিয়েছে এরকম। তো টু এর সাথে বসবে ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সেটা হচ্ছে লুজ। তাহলে দ্য ম্যান ইজ ট্রাইং টু লুজ ওয়েট, মানুষটা ওজন কমানোর চেষ্টা করছে। এর মাধ্যমে কিন্তু আমরা অনেকগুলো রাইট ফর্মস অফ ভার্বের কোয়েশ্চেন সলভ করেছি। এখন আমরা দেখব কন্ডিশনালস এর কোয়েশ্চেন। তাহলে চলুন শুরু করা যাক। কন্ডিশনালস নিয়ে প্রথম যে প্রশ্নটা আমাদের হাতে আছে সেটা হচ্ছে হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড আই ড্যাশ। তাহলে এটা 39th BCS এ আসা একটা প্রশ্ন, যেটার অপশনগুলো ছিল এ would invite you to come in, B would be inviting you to come in, C would have invited you to come in এবং D had invited you to come in। তাহলে এটা হবে অপশন সি would have invited you to come in। তাহলে এখানে আমরা কি বসিয়েছি, পারফেক্ট কন্ডিশনালটা বসিয়েছি। তাহলে would have এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 যোগ করে আমরা would have invited দিয়ে কি বসিয়েছি, পারফেক্ট কন্ডিশনালটা বসিয়েছি। হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড আই উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। প্রশ্নটা হচ্ছে দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর কশাস। তাহলে এটা হয়তো কাজ করতো যদি আমি আরও সাবধান হতাম, তাই না? তাহলে 36th BCS এ এসেছিল এই প্রশ্নটা এবং এটার অপশন কি, অপশন এ হ্যাড, অপশন বি হ্যাভ এবং অপশন সি মাইট, ফাইনালি অপশন ডি would। তাহলে this could have worked if I dash been more cautious, এটা হবে if I had been more cautious। অপশন এটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার হবে। if এর সাথে had বসেছি, বা আমরা বলতে পারতাম had I been more cautious this could have worked। তো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নটাতে। এখানে কি বলেছে, হি ড্যাশ অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দিস কান্ট্রি বা লিভ দ্য কান্ট্রি। 26th BCS এই প্রশ্নটা এসেছিল। তাহলে এটার অপশনগুলো কি, অপশন এ would, অপশন বি would have been, অপশন সি could be এবং অপশন ডি must be। তো এটাও কিন্তু আগের মতনই, এখানে হ্যাড এর সাথে পাস্ট পার্টিসিপল আছে, তাই প্রথম অংশে এখানে আমাদেরকে পারফেক্ট কন্ডিশনাল ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে অপশন বি। তাহলে উত্তরটা কি হবে, আই উড হ্যাভ বিন অ্যারেস্টেড ইফ হি হ্যাড ট্রাইড টু লিভ দ্য কান্ট্রি। অপশন বিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। পরবর্তী কোয়েশ্চেনে চলে আসি। এখানে বলেছে হি ড্যাশ টু সি আস ইফ হি হ্যাড বিন এবল টু। তাহলে এটা 10th BCS এর প্রশ্ন। এটার অপশনগুলো ছিল অপশন এ would come, অপশন বি would have come, অপশন সি may have come এবং অপশন ডি may come। এটা আপনি লেকচারে বুঝে না থাকলেও এতক্ষণে নিশ্চয়ই আপনি শিখে গেছেন যে এটা এখানেও হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তাহলে শুরুতে বসবে পারফেক্ট কন্ডিশনাল, সেটা কি হবে, একটাই আছে অপশন, অপশন বি would have come। তাহলে he would have come to see us if he had been able to। আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। এখানে বলেছে ওয়াটার বয়েলস ড্যাশ ইউ হিট ইট টু 100 সেন্টিগ্রেড। তাহলে 24th BCS এ আসা এই প্রশ্নটাতে অপশন ছিল অপশন এ আনলেস,
অপশন বি আনটিল, অপশন সি ইফ, অপশন ডি অলদো। তাহলে আমরা জানি যে পানিটা যখন 100 সেন্টিগ্রেড পর্যন্ত তাকে তাপ দেওয়া হয় তখনই সে কি করে, ফুটতে থাকে। তাহলে ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 সেন্টিগ্রেড, এখানে বসবে কি ইফ, আনলেস বান্টিল হবে না, কারণ এই যে হিটেড টু যে আছে না, এই টুটাই আসলে আনলেস বান্টিলের কাজ করছে। তাহলে ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 সেন্টিগ্রেড। পরবর্তী প্রশ্ন আমাদেরকে বলেছে মাই ফ্রেন্ড ড্যাশ টু পিক ইউ আপ ইফ ইউ ডু নট ফোন হার। তাহলে অপশন এটা এসেছে কবে, অগ্রণী ব্যাংকে 2013 সালের পরীক্ষাতে। অপশনগুলো কি, ফরগট, বি মে ফরগেট, সি উইল ফরগেট এবং ডি ক্যান ফরগেট। তাহলে মাই ফ্রেন্ড ড্যাশ টু পিক ইউ আপ ইফ ইউ ডু নট ফোন হার, তাহলে এটা হবে মাই ফ্রেন্ড ক্যান ফরগেট টু পিক ইউ আপ ইফ ইউ ডু নট ফোন হার। তাহলে আমার ফ্রেন্ডটা ভুলে যেতে পারে যদি তুমি তাকে কল না দাও। তারপর কি আছে, ইফ আই ড্যাশ আ কিং, এটা 34th BCS এর একটা প্রশ্ন ছিল। এতক্ষণে নিশ্চয়ই আমরা শিখে গেছি এটার অপশনগুলো কি, অ্যাম, ওয়াজ, শ্যাল বি এবং ওয়্যার। উত্তরটা হবে ইফ আই ওয়্যার আ কিং। তাহলে আমি যদি একটা রাজা হতাম, এরকম অসম্ভব ইচ্ছাগুলোকে আমরা ওয়্যার দিয়ে প্রকাশ করে থাকি। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে আসি। বলেছে ইফ আই ড্যাশ নট মেট ইউ আই উড স্টিল বি লিভিং ইন দিল্লি নাও। তাহলে তোমার সাথে দেখা না হলে আমি এখনো দিল্লি থাকতাম। ডাচ বাংলা ব্যাংক লিমিটেড 2012 সালের পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছিল। অপশনটা কি, অপশন এ ওয়্যার, অপশন বি হ্যাভ, অপশন সি হ্যাড এবং অপশন ডি হচ্ছে ডিড। তাহলে এখানে হবে ইফ আই হ্যাড নট মেট ইউ আই উড স্টিল বি লিভিং ইন দিল্লি নাও। তাহলে এখানে কি বসবে, ইফ আই হ্যাড নট মেট ইউ। তারপর কি আছে, প্রশ্নটা হচ্ছে ইফ আ সাবস্ট্যান্স ইজ কোহেসিভ ইট টেন্ডস টু ড্যাশ। তাহলে এটা 20th BCS এর প্রশ্ন ছিল। তাহলে কোহেসিভ মানে হচ্ছে স্ট্রং বা শক্ত, এরকম একটা কথা বলা হচ্ছে। তাহলে অপশনগুলো কি, এ রিটেইন হিট, বি বেন্ড উইদাউট টু ডিফিকাল্টি, তাহলে বেন্ড উইদাউট টু ডিফিকাল্ট, সি ব্রেক ইজিলি এবং ডি স্টিক টুগেদার। তাহলে যদি একটা সাবস্টেন্স শক্ত বা কোহেসিভ হয় ইট টেন্ডস টু স্টিক টুগেদার। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তারপর আমরা চলে আসি পরবর্তী প্রশ্নে। প্রশ্নটা কি, ইফ আ পারসন ক্যান নট স্টপ টেকিং ড্রাগস হি অর শি ইজ ড্যাশ। অপশন এ, এটা এসেছিল 33rd BCS এ। অপশনগুলো কি, অপশন এ অ্যাটাচড টু দেম, অপশন বি কমিটেড টু দেম, অপশন সি অ্যাডিক্টেড টু দেম এবং অপশন ডি ডিভোটেড টু দেম। তো আমরা জানি যে একটা মানুষ যদি ড্রাগ নেওয়া বন্ধ করতে না পারে সে কি হয়ে যায়, অ্যাডিক্টেড টু দেম হয়ে যায়। তাহলে উত্তর হবে অপশন সি অ্যাডিক্টেড টু দেম। এখন আমরা চলে আসি কমপ্লিটিং সেন্টেন্সে। তাহলে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আমরা যে প্রশ্নগুলো সলভ করব সেটা প্রথমটা হচ্ছে আফটার ফুড হ্যাজ বিন ড্রাইড ড্যাশ ফর লেটার কনজাম্পশন। তাহলে এটা 32nd BCS এর একটা প্রশ্ন। এটার অপশনগুলো কি, অপশন এ ইট শুড বি স্টোরড, অপশন বি দ্যাট ইট শুড বি স্টোরড, অপশন সি শুড বি স্টোরড এবং অপশন ডি উইচ শুড বি স্টোরড। তাহলে আফটার ফুড হ্যাজ বিন ড্রাইড ইট শুড বি স্টোরড ফর লেটার কনজাম্পশন। তাহলে খাবার শুকানোর পরে পরবর্তীতে খাওয়ার জন্য এটাকে সংরক্ষণ করে রাখা উচিত। তাহলে ইট শুড বি স্টোরড হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, মেন আর ড্যাশ শর্টার দেন দেয়ার ওয়াইফস। এটা 27th BCS এর রিটেন পরীক্ষাতে এসেছিল। অপশনগুলো কি, অপশন এ ইউজুয়ালি, অপশন বি নেভার, অপশন সি রেয়ারলি এবং অপশন ডি অলওয়েজ। তাহলে মেন আর, এখানে আমরা জানি যে নর্মালি আমাদের দেশে যেভাবে বিয়েগুলো হয় পুরুষরা তাদের স্ত্রীদের থেকে একটু লম্বাই হয়ে থাকে, খুব কমে দেখা যায় যে স্বামীরা তাদের স্ত্রী থেকে খাটো। তাহলে এখানে খুবই কম দেখা যায়, কোনটা দিয়ে বোঝানো হয় যে রেয়ারলি। তাহলে নেভার কেন হবে না, কারণ নেভার আবার তো ভুল হয়ে যায়, কেউই কি নেই আছে। তাহলে এখানে হবে রেয়ারলি শর্টার দেন দেয়ার ওয়াইফস। এরপর যদি দেখি ফাদার্স আর ড্যাশ ওয়াইজার দেন দেয়ার সানস। তাহলে এটা 27th BCS এর রিটেনে এসেছিল এই প্রশ্নটা। এটার অপশনগুলো কি ছিল, অপশন এ ইউজুয়ালি, অপশন বি নেভার, অপশন সি রেয়ারলি এবং অপশন ডি অলওয়েজ। তাহলে ফাদার্স আর কি হয়, বাবারা তাদের সন্তানের থেকে বা ছেলেদের থেকে জ্ঞানী হয়। এখন আমরা কি বলতে পারি যে সবসময় জ্ঞানী হয়? না, কিছু কিছু ক্ষেত্রে তো নাই হতে পারে, কিন্তু স্বাভাবিকভাবে তারা জ্ঞানী হয়ে থাকে। তাহলে এটা হবে ফাদার্স আর ইউজুয়ালি ওয়াইজার দেন দেয়ার সানস। তাহলে অপশন এ ইউজুয়ালি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নটা যদি আমরা দেখি, দ্য মোর উই লুকড অ্যাট দ্য পিস অফ মডার্ন আর্ট
ড্যাশ। তাহলে এটা অগ্রণী ব্যাংকে 2015 সালের পরীক্ষাতে এসেছিল। এটার অপশনগুলো যদি আমরা একটু খেয়াল করি, অপশন এ ইট লুকড বেটার, এটা দেখতে আরো ভালো লেগেছিল। অপশন বি দ্য মোর উই লাইক ইট, অপশন সি দ্য লেস উই লাইকড ইট এবং অপশন ডি হি উইল নট রিকভার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু প্রথম ভার্বটা ছিল পাস্টে, পরের ভার্বটাকে আমাদের পাস্টেই রাখতে হবে। তাহলে এটা হবে দ্য লেস উই লাইকড ইট, কারণ শুধুমাত্র এখানেই পাস্টে আছে, তাই না? দ্য লেস উই লাইকড ইট। তো এখন এখানে ইট লুকড বেটারও আছে, কিন্তু এটা কিন্তু অর্থটা মিলে না, যেহেতু এখানে দ্য মোর আছে, এখানেও একটা দ্য মোর বা দ্য লেস এর প্রয়োজন আছে। তো এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে বলেছে হাউ মাচ আ ম্যান আর্নস ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ড্যাশ। তাহলে এখানে কি হতে পারে? এই প্রশ্নটা এসেছিল অগ্রণী ব্যাংকে 2015 সালের পরীক্ষাতে, যেখানে অপশন এ ছিল ওয়েন ডাজ হি ডু সো, অপশন বি ছিল হাউ ডাজ হি ডু ইট, অপশন সি ছিল ওয়ের ডাজ হি আর্ন এবং অপশন ডি ছিল হাউ ওয়েল হি স্পেন্ডস ইট। তাহলে এটার উত্তরটা হবে হাউ মাচ আ ম্যান আর্নস ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ হাউ ওয়েল হি স্পেন্ডস ইট। তার মানে সে কতটুকু কামায় সেটার মতোই ইম্পর্টেন্ট হচ্ছে সে সেটা কিভাবে খরচ করে। বাজেভাবে খরচ করলে সে যতই কামাক সেটা কিন্তু তার কাজে আসবে না। তারপরের প্রশ্নটাতে যদি আমরা চলে যাই, দ্য বুক ইজ কোয়াইট সিমিলার ড্যাশ। তাহলে এটা এসেছিল অগ্রণী ব্যাংকে 2015 সালের পরীক্ষাতে। তাহলে এটা অপশনগুলো কি ছিল? অপশন এ দেন আ স্টোরি টোল্ড বাই আওয়ার টিচার, বি টু দ্য ওয়ান আই রেড লাস্ট উইক, সি টু দ্যাট ফিল্ম উই স আর্ট স্কুল এবং ডি উইথ দ্য বুক। তাহলে এটা কি হবে? দ্য বুক ইজ কোয়াইট সিমিলার টু দ্য ওয়ান আই রেড লাস্ট উইক। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। বাকিগুলোতে কিন্তু কিছু কিছু অংশ ভুল আছে অথবা যেটা মিলছে না। তাহলে এটা কি হবে? দ্য বুক ইজ কোয়াইট সিমিলার টু দ্য ওয়ান আই রেড লাস্ট উইক। এখন আমরা পরের প্রশ্নটাতে চলে যাই। প্রশ্নটা হচ্ছে আ মাদার ইজ অলওয়েজ ড্যাশ দেন হার ডটার। তাহলে 27th BCS এর রিটেনে এই প্রশ্নটা এসেছিল। অপশনগুলো কি? অপশন এ ওয়াইজার, অপশন বি স্টাউটার, অপশন সি ওল্ডার এবং অপশন ডি টলার। তাহলে একটা মা কি সবসময়ই তার মেয়ের থেকে জ্ঞানী হয়? নাও কিন্তু হতে পারে, সব সময় না, বেশিরভাগ সময় হয়। স্টাউটার মানে হচ্ছে শক্ত বা স্ট্রং, ওল্ডার মানে হচ্ছে বয়সে বেশি এবং টলার মানে হচ্ছে লম্বা। তো এখানে আমরা একটাই শিওর করে বলতে পারি যে একটা মায়ের বয়স অবশ্যই তার মেয়ের চাইতে বেশি হবে বয়সটা। তাহলে এখানে হবে ওল্ডার দেন হার ডটার। এখন যে প্রশ্নটা আমরা দেখব সেটা অগ্রণী ব্যাংকে 2015 সালের পরীক্ষাতে এসেছিল। প্রশ্নটা হচ্ছে দ্য ডক্টর ওয়ার্নস হিম দ্যাট আনলেস হি গিভস আপ স্মোকিং ড্যাশ। তাহলে এটা আমরা কিভাবে কমপ্লিট করতে পারি? অপশনগুলো কি? অপশন এ will he be able to recover, B he will not suffer, C his health recover এবং D he will not recover। তাহলে আনলেস যেহেতু বলেছি এটা দিয়ে একটা নেগেটিভ অর্থ প্রকাশ পায়, তাই না? এটা হবে আনলেস হি গিভস আপ স্মোকিং হি উইল নট রিকভার। তাহলে স্মোকিং ছাড়া পর্যন্ত সে সুস্থ হবে না বা অসুস্থতা কাটিয়ে উঠতে পারবে না। এখন আমরা চলে এসেছি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এটা হচ্ছে আজকের এই লেকচারটার শেষ টপিক। তো শুরু করা যাক। প্রথমে কি বলেছে? আ হার্ড নাট টু ক্র্যাক ইজ, এটা বিডি ব্যাংক 2016 সালে এসেছিল বা বাংলাদেশ ব্যাংক 2016 সালে পরীক্ষাতে এসেছিল। অপশন এ ওয়ান হু ইজ ভেরি অবস্টিনেট, অপশন বি ভেরি ডিফিকাল্ট চাইল্ড, অপশন সি প্রবলেম দ্যাট ইজ হার্ড টু বি সলভড এবং অপশন ডি আ ফ্রুট। তাহলে আ হার্ড নাট টু ক্র্যাক ইজ, এটা হবে আমরা জানি যে আ প্রবলেম দ্যাট ইজ হার্ড টু বি সলভড। তারপরে প্রশ্নে বলেছে বল টু দ্য ওয়াল মিনস, অগ্রণী ব্যাংক 2010 সালে এই প্রশ্নটা এসেছিল। অপশন এ ইন ফুল ফোর্স, অপশন বি আরবিট্রারি, অপশন সি হিট দ্য টার্গেট এবং অপশন ডি ইউজলেস আর্গুমেন্ট। বল টু দ্য ওয়াল মানে হচ্ছে সমস্ত শক্তি নিয়ে একটা কাজ করা এবং তার মানে উত্তর হবে অপশন এ বা ইন ফুল ফোর্স। তাহলে ইন ফুল ফোর্স হচ্ছে বল টু দ্য ওয়ালের মিনিং। এখন চলে আসি পরবর্তী ইডিয়মসে। ছবিটা দেখে নিশ্চয়ই আমরা একটু একটু চিনতে পারছি। ব্ল্যাক শিপ মিনস, এটা কিন্তু আমরা পড়েছি, এটা এসেছে এক্সিম ব্যাংকে 2014 সালে। অপশন এ ইললিটারেট পারসন, অপশন বি শিপ ব্ল্যাক ইন কালার, অপশন সি পারসন অফ ব্যাড ক্যারেক্টার এবং অপশন ডি নান। তাহলে আমরা জানি ব্ল্যাক শিপ মানে হচ্ছে কোনো ধূর্ত ব্যক্তিকে বোঝানো হয় এবং এটা কি হবে? পারসন অফ ব্যাড ক্যারেক্টার। তারপর কি আছে? গেট অ্যালং মিনস, এটা রূপালী ব্যাংক 2012 সালে পরীক্ষা এসেছিল। গেট অ্যালং মানে কি? অপশন এ অ্যাডজাস্ট, অপশন বি হ্যাভ স্মুথ রিলেশনস, অপশন সি ওয়াক এবং অপশন ডি নান।
তাহলে আমরা জানি গেট অ্যালং মানে হচ্ছে কারোর সাথে সুসম্পর্ক থাকা, অর্থাৎ হ্যাভ স্মুথ রিলেশনস হচ্ছে গেট অ্যালং এর অর্থ। তারপরে যে ইডিয়ামটা আমরা দেখব, দ্য ইডিয়াম হিট আপন মিনস, তাহলে রূপালী ব্যাংক 2010 সালে এটা এসেছিল এবং তারা অপশনস কি দিয়েছিল? অপশন এ ফাইন্ড, অপশন বি গেট ইনজুর্ড, অপশন সি ফল ডাউন এবং অপশন ডি সাডেনলি মিট। তাহলে হিট আপনের মানে হচ্ছে সাডেনলি মিট, আই হিট আপন হিম মানে হচ্ছে তার সাথে আমার হঠাৎ করে দেখা হয়ে গিয়েছিল, বাই সাডেনলি মেট হিম। তারপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে দ্য ম্যান ডিড নট ওয়ার্ক ইন দ্য নিক অফ টাইম। হিয়ার ইন দ্য নিক অফ টাইম মানে কি? সোনালী ব্যাংক 2010 সালে এই প্রশ্নটা এসেছিল এবং অপশনস ছিল অপশন এ রাইট অন টাইম, অপশন বি আফটার ডেডলাইন, অপশন সি ভেরি লাস্ট মিনিট এবং অপশন ডি লং বিফোর ডেডলাইন। তাহলে দ্য ম্যান ডিড নট ওয়ার্ক ইন দ্য নিক অফ টাইম, নিক অফ টাইম মানে হচ্ছে ভেরি লাস্ট মিনিট, তাহলে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তারপর কি আছে? ম্যান অফ পার্টস, ইসলামী ব্যাংক 2018 সালে এই প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছিল যে ম্যান অফ পার্টস মানে কি। অপশন ছিল অপশন এ অনেস্ট, অপশন বি সিনসিয়ার, অপশন সি ট্যালেন্টেড এবং অপশন ডি ওয়ার্থলেস। তাহলে এটার উত্তর হবে ম্যান অফ পার্টস মানে হচ্ছে ট্যালেন্টেড। এটা কিন্তু আমরা আমাদের ক্লাসটাতেও পড়েছিলাম। এখন আমরা চলে আসি নাও এন্ড দেন এর অর্থে। তাহলে এক্সিম ব্যাংক 2014 সালে এই প্রশ্নটা এসেছিল। নাও এন্ড দেন এর অর্থ কি? অলওয়েজ, ইন ফিউচার, রেগুলারলি বা রেগুলারিটি নাকি নান। তাহলে এটার অর্থটা হচ্ছে এখানের কোনোটার সাথেই কিন্তু মিলে না। নাও এন্ড দেন এর অর্থ হচ্ছে কোনো কোনো সময় বা মাঝে মাঝে, তাহলে এখানে কিন্তু অলওয়েজ, ইন ফিউচার, রেগুলারিটি কোনোটাই হবে না। এটা সঠিক উত্তর হবে নান, অর্থাৎ কোনোটাই এখানে সঠিক উত্তর নয়। এরপর আমরা চলে আসি ওয়ান্স ইন আ ব্লু মুন, এটা 38 BCS এর একটা প্রশ্ন। এটাতে অপশন কি ছিল? অপশন এ অলওয়েজ, অপশন বি ভেরি রেয়ারলি, অপশন সি নিয়ারলি এবং অপশন ডি আওয়ারলি। তাহলে আমরা জানি ব্লু মুন, নীল চাঁদ যেমন দেখা যায় না, এই পুরো ইডিয়ামটার অর্থই হচ্ছে ভেরি রেয়ারলি। তাহলে এটা কি হবে? ওয়ান্স ইন আ ব্লু মুন মানে হচ্ছে অপশন বি ভেরি রেয়ারলি। এরপর আছে কি আউট অ্যান্ড আউট। আউট অ্যান্ড আউটের প্রশ্নটা এসেছিল 26 BCS এ এবং 11th BCS এ দুবার এসেছিল এটা। অপশন এ কি থরলি, অপশন বি অ্যাবসলিউটলি আউট, অপশন সি নট এট অল এবং অপশন ডি এক্সটার্নালি। আউট অ্যান্ড আউট মানে হচ্ছে থরলি অর্থাৎ পুরোপুরিভাবে। এরপর আছে টেক দ্য বুল বাই দ্য হর্নস, এটা 38 BCS এ একটা প্রশ্ন। এটা অপশনগুলো কি? টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ, ফোর্স দ্য এনিমি টু সাবমিট, আউট অফ ওয়ানস ওয়েট এবং সারেন্ডার বিফোর দ্য এনিমি। তাহলে আমরা এটা পড়েছিলাম যে টেক দ্য বুল বাই দ্য হর্নস মানে হচ্ছে অনেক কঠিন একটা চ্যালেঞ্জের মোকাবিলা করা বা সমস্যার মোকাবিলা করো। তাহলে এটা কি হবে? অপশন এ টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ। তারপর কি ছিল? ট্রেড অফ ইমপ্লাইজ, ট্রেড অফ মানে কি? এটা সোনালী ব্যাংক 2018 সালের পরীক্ষাতে এসেছিল। অপশন এ ডিসেপশন, অপশন বি ফ্রডুলেন্ট, অপশন সি ডুপ্লিসিটি এবং অপশন ডি মিউচুয়ালি। ট্রেড অফ মানে হচ্ছে মিউচুয়ালি কোনো কিছু করা বা নিজেদের মধ্যে সম্মতিক্রমে কোনো কিছুর বিনিময় করা, মিউচুয়ালি। তারপর কি আছে? টু এন্ড ইন স্মোক মানে কি? এটা 31st BCS এ ছিল। অপশন এ টু ক্রিয়েট ফায়ার, অপশন বি টু গো থ্রু সাফারিং, অপশন সি টু কাম টু নাথিং এবং অপশন ডি টু সি ফায়ার। তো আমরা জানি টু এন্ড ইন স্মোক মানে হচ্ছে ব্যর্থতায় পর্যবসিত হওয়া। তাহলে এখানে কি হবে? টু কাম টু নাথিং, তার মানে একদম কিছুই না বাকি থাকা। তাহলে এটা হবে অপশন সি টু কাম টু নাথিং, এটা হচ্ছে এটার উত্তর। এরপর আমরা চলে আসি টু কিপ ওয়ানস হেড। তাহলে 30th BCS এই প্রশ্নটা এসেছিল এবং অপশন কি ছিল? টু সেভ ইয়োর সেলফ, টু বি সেলফ রেসপেক্টফুল, টু কিপ কাম এবং নান। তাহলে আমরা জানি টু কিপ ওয়ানস হেড মানে হচ্ছে মাথা ঠান্ডা রাখা। তাহলে এখানে কি হবে? টু কিপ কাম, ঠান্ডা থাকা বা শান্ত থাকা কি বলছি? টু কিপ ওয়ানস হেড। এরপর আছে কি টু ডু অ্যাওয়ে উইথ, এটা 36th BCS এ এসেছিল। তো আমরা দেখতে পাচ্ছি BCS পরীক্ষাগুলোতে কিন্তু ভালোই ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস আসে এবং একটুখানি তারা আনইউজুয়াল ফ্রেজগুলো, ইডিয়ামগুলো দিয়ে থাকে। তো অপশনগুলো কি কি? অপশন এ টু রিপিট, অপশন বি টু স্টার্ট, অপশন সি টু গেট রিড অফ এবং অপশন ডি টু ড্রাইভ অফ। তাহলে এখানে উত্তরটা কি হবে? টু গেট রিড অফ, তার মানে অপশন সিটা হচ্ছে উত্তর। টু ডু অ্যাওয়ে উইথ এর অর্থ হচ্ছে টু গেট রিড অফ, কারো থেকে ছাড়া পাওয়া বা কাউকে ছেড়ে দেওয়া, বাদ দিয়ে দেওয়া। তারপরে প্রশ্নটা হচ্ছে টেক ইনটু অ্যাকাউন্ট এবং এটা আমাদের আজকের লাস্ট কোয়েশ্চেন।
তো এটা 33rd BCS এসেছিল। অপশনগুলো কি? কাউন্ট মেম্বার্স, অপশন বি কনসিডার, অপশন সি থিঙ্ক সিরিয়াসলি এবং অপশন ডি অ্যাক্সেস। তাহলে টেক ইনটু অ্যাকাউন্ট মানে হচ্ছে কোনো জিনিস বিবেচনায় রাখা, এবং এটার তাহলে উত্তর কি হবে? অপশন বি কনসিডার। এই ক্লাসটাতে আমরা টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব, কন্ডিশনালস, কমপ্লিটিং সেন্টেন্স এবং ইডিয়মস এন্ড ফ্রেজেস, এই 5টা টপিক থেকে বিভিন্ন পরীক্ষাতে যেসব প্রশ্ন এসেছিল সেগুলো কভার করেছি। তো আমি আশা করি এই যে প্রশ্নগুলো আমরা কভার করলাম এটা আপনাকে পরীক্ষায় উত্তর করতে সাহায্য করবে। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটাতে আমার সাথে থাকার জন্য। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভিং এর পরবর্তী ক্লাসে আপনার সাথে দেখা হবে।